শান্ত একটু ম্লান হাসল। নওয়াব ভাই, আপনাকে একটু জরুরি প্রয়োজন ছিল, যদি একটু ফ্রি হয়ে কথা বলতেন। উনি হৃদয় নাড়িয়ে জানতে চাইলেন। খুব জরুরি? হুম। আছো কই? বাসায়। আমি হিজলা সদরে আছি, কফি শপে চলে আসো। জি ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আমরা আসছি। শান্ত ফোন রেখে শুভদের তাড়া দিল। মেয়েদের উদ্দেশ্যে বলল, শুভ, তাসফির, জলদি চল। তোরা থাক, তন্ময়দের বাড়ি একটু পরই রওনা হোস। আমরা শিবান্তিকে নিয়ে ফিরবো। উনি মাথা ছাকালো। ঠিক আছে। কফি শপের মুখোমুখি নফ, তাসরিফ, শুভ ও শান্ত। নফ কফিতে এক চুমুক দিয়ে বলল। এবার বলো। শান্ত অনুনয় করে কাজের কঞ্চে বলল, ভাই, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। সম্পর্কে আপনি আমাদের দুলাভাই হন, আমাদের জন্য এতটুকু অন্তত করতে পারেন, তাই না? তোমাদের বন্ধু তো এই কথা মানে না। ওর মানাতে কি আসে যায়, আপনি তো মানেন। ঠিক আছে, বলো, আমি চেষ্টা করব। ভাই, আপনি তো তন্ময়কে চিনেনি, আপনার গ্রুপের এডমিনও। সে বেচারা দীর্ঘ লম্বা বছর ধরে একটা মেয়েকে ভালোবাসতো, ইভেন এখনো বাসে। মেয়েটার নাম শিবান্তি, ওর চেয়ে 2 বছরের বড়। সমস্যাটা এখানে না, মেয়েটা ডিভোর্সিও, তবুও তন্ময় তাকে পাগলের মতন ভালোবাসে। এত বছরের কমপক্ষে কম অপমান করেনি, এর পরেও তন্ময় তার পিছু ছাড়েনি। নীরবে একপাক্ষিক ভালোবেসেই গিয়েছে, কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে। আর এখানেই মূল সমস্যাটি। সেই মেয়েটা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। আজ সন্ধ্যায় শিবান্তির বিয়ে। আমাদের বন্ধুটা মরে যাবে ভাই। গতকাল রাতে বাড়ি ফিরেনি, সারা রাত বাহিরে ছিল, কোথায় ছিল তা জানি না। ওর মা ফোন করে অনেক কান্নাকাটি করেছে। একটা মাত্র ছেলে, তাকে নিয়ে ওর মায়ের কত স্বপ্ন, কত আশা। বাপ নেই ওর, মাই সব। আজ দুপুরের পর হাত কাটা অবস্থায় বাসায় ফিরেছে। আমার ধারণা শিবান্তির কাছে গিয়েছিল হয়তো, মেয়েটা আবারও ফিরিয়ে দিয়েছে ওকে। সেই শোকে হাত কেটেছে। বাড়ি ফিরে কারোর সঙ্গে কথা বলেনি, রুমের দরজা যে আটকিয়েছে আর খোলেনি। এখন আপনি যদি শিবান্তি আর ওর পরিবারকে একটু বোঝাতেন, বড্ড উপকার হতো। আমরাও চাইলে আপনার কাজটা করতে পারতাম, কিন্তু আমাদের কথা মুরব্বীরা গণনায় ধরতো না। বাট আপনার হিসাব আলাদা, আমাদের 10 আর আপনার এক কথাই যথেষ্ট। উনি উঠে দাঁড়ালেন। চলো। শান্ত ওরা ওনার পিছু পিছু ছুটল। আমরা কি শিবান্তির বাড়ি যাচ্ছি? তিনি জবাবে মাথা ছাকান। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আমি কেবল আমার বউয়ের বন্ধু বলে তোমাদের উপকারটা করছি, নতুবা এসব ফাউ ঝামেলায় জড়ানো কোনো ইচ্ছে ছিল না। ওরা নির্বাক রায়। শিবান্তির বাড়িতে ওনারা যখন পৌঁছায় তখন বিকেল 5টা। বরপক্ষ ততক্ষণে এসে পড়েছে। খাওয়ার পর্ব চলছে। তিনি সরাসরি রুমে ঢুকে যান, গিয়ে শিবান্তির বাবার খোঁজ নেন। কয়েকজন ছেলে ওনাকে সম্মানের সঙ্গে সোফায় বসতে দিল। অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। শরবত আর মিষ্টি এনে দিল, সেই সঙ্গে খেতেও ডাকলো। তিনি বললেন ওনার খিদে নেই। শুভ পিড়পিড় করে বলল, আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে, তন্ময় টেনশনে খাওয়ার কথাই ভুলে গেছি। শান্ত ওর দিকে চোখ পাখি তাকালো। বিয়েটাকে ভেঙে নেই, এরপরে তন্ময়ের বাড়ি গিয়ে যত খুশি খাস। শুভ ঠিক আছে বলে মাথা নাড়ল। পিরিচে দেওয়া মিষ্টি থেকে কয়েকটা মিষ্টি গপাগপ গিলে নিল। নফ এক পলক দেখে চোখ সরিয়ে নিল। বিনিময়ে শুভ একটুখানি হাসল। প্রচন্ড ক্ষুধা পেয়েছে তো তাই খাচ্ছি। উনি বিনিময়ে কিছু বললেন না, মনও রইলেন। কিছুক্ষণ পর শিবান্তির বাবা এলো। নফ সালাম দিয়ে বসতে বলল। শিবান্তির পিতা কিছুটা খেমে যাচ্ছেন, অস্থির দেখা গেল। কে জানি ওনাকে চুপিসারি ডেকে নিয়ে বলল, মন্ত্রীর পুত্র এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তারে চিনো তো? একজন সমাজসেবক, সেই সঙ্গে একজন ভালো রাজনৈতিক বক্তাও। ওনার রাগ কিন্তু বেশি, কথাবার্তা বুঝে শুনে বলিও। শোনার পর থেকে তিনি ভয়ে আছেন। কেন এসেছে কে জানে। লোকটা একটু রাগী টাইপের জানতেন, এজন্য ভয়টা বেশি। নওয়াফ নরম সরম কণ্ঠে বলল, আঙ্কেল, একটা কাজ করুন, শিবান্তি আর আপনার হবু জামাইকে একটু ডেকে দিন, ওদের সঙ্গে জরুরি কথা আছে। আব্দুল রহমান ভয়ে চুপসে যান। নরম মুখটায় ফুটে ওঠে গভীর চিন্তার প্রতিচ্ছবি। তবুও কথার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস অবধি করতে পারল না। কেন? তিনি মিনিট কয়েক এরই মধ্যে বেনারসি পরনে শিবান্তি আর ওর হবু বরকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। ততক্ষণে অনেকে ড্রয়িং রুমের জানলা দিয়ে কৌতূহলী ও আগ্রহ নিয়ে উকি মারতে শুরু করে দিয়েছে। আব্দুল রহমান ভয়াতুর অন্তকরণে যুবুথুবু অবস্থায় বললেন, বাবা, আমার মায়ে কি কোনো অন্যায় করছে? উনি গলাটাকে নরম করে নেন, ভেজা গলায় বলেন, আমি শিবান্তির সঙ্গে একান্তে কথা বলতে চাই, আপনি যান। ওনার
পৌরশালী গম্ভীর কণ্ঠ শুনে আব্দুর রহমান সামান্য কেঁপে উঠলেন। এক পলক ওনার মেয়ে শিবান্তির দিকে তাকিয়ে উঠে বেরিয়ে গেলেন। নওয়াব শিবান্তির মুখোমুখি হয়ে বসলো। শান্তদের বলল, জানালা দরজা সব আটকে আসতে। শান্ত জানালা দরজা সব আটকে দিল, এরপরে এসে বসলো শিবান্তির পাশে ওর হবু বর। নওয়াব সেই দিকে তাকিয়ে বলল, কেউ দীর্ঘ বছর ধরে অপেক্ষা করেও পাচ্ছে না, আর কেউ অপেক্ষা না করেও পেয়ে যাচ্ছে। কি ভাগ্য না তোমার। যার উদ্দেশ্যে বলা সে বুঝি ওনার কথার আগামাথা কিছুই বুঝেনি, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তবে শিবান্তি সামান্যতম কাঁপল। শান্ত ওদের দেখেই ঘটনা কিছু আন্দাজ করতে পেরেছিল। সেই সময় আবারও শুনল নওয়াব জিজ্ঞেস করছে, নাম কি তোমার? রিপন। আচ্ছা রিপন, তুমি কি জানো যে মেয়েটাকে তুমি ইতিমধ্যে বিয়ে করতে যাচ্ছ, সেই মেয়েটাকে পাওয়ার জন্য দীর্ঘ একটা স্বপ্ন নিয়ে কয়েকটা বছর ধরে একজন যুবক মরিয়া হয়ে অপেক্ষায় ছিল। শুধু অপেক্ষা নয়, তাকে নিয়ে দিনরাত সংসার করার রঙিন স্বপ্ন বুনে গেছে। শিবান্তির হাজারো অপমান তিক্ততা সহ্য করার পরও একপাক্ষিক ভালোবেসে গেছে। এই যে শিবান্তি বিয়ে করছে, ছেলেটা চাইলে কিন্তু বিয়ের আসরে এসে বিষ পান করার ভয় দেখিয়ে শিবান্তির বিয়েটা ভাঙতে পারত, কিন্তু সে তা করেনি। কেন করেনি জানো? কারণ সে শিবান্তিকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই সম্মান বোধ থেকে তার অসম্মান হোক চাইনি। তাই নিজে কষ্টের সাগরে ভেসেও শিবান্তিকে সুখী দেখতে চেয়েছে। আজ যেখানে শিবান্তি তোমার জন্য বউ সাজছে, সেখানে সেই ছেলেটা চোখের জলে বালিশ ভিজাচ্ছে। এখন বলবে এসব কথা তোমাকে কেন বলছি? কারণ অবশ্যই আছে। সব কিছু জানার অধিকার তোমার রয়েছে। দেখো, তোমার উদ্দেশ্যে আমার একটাই শেষ কথা, বিয়েটা করবে কি করবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ইচ্ছে, কিন্তু মনে রেখো তুমি একজন ছেলের হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়ে তার প্রেয়সীকে নিয়ে যাচ্ছ, তাই সিদ্ধান্ত তোমার। তিনি থামেন। এবার শিবান্তির উদ্দেশ্যেই বললেন, শিবান্তি, তোমার ব্যাপারে যতটুকু শুনেছি তুমি যথেষ্ট স্ট্রং গার্লস আর আত্মবিশ্বাসীও। এমন মেয়েদের আমার ভীষণ পছন্দ। কারণ কি জানো, আমার যে বউজান তিনি নিজেও তোমার মতন তীব্র আত্মবিশ্বাসী। তোমাকে একটা গল্প বলি। একটা সময় একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। মেয়েটা তখন ছোট ছিল, ভালোবাসা অতটা বুঝতো না। তারা যখন পবিত্র বন্ধনে আবদ্ধ হলো, তখন সেই ছোট মেয়েটাও ছেলেটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে দিল। এভাবেই চলছিল তাদের সুখী সংসার। হঠাৎ কালবৈশাখীর আধার নেমে আসে তাদের জীবনে, আর আলাদা হয়ে যায় তারা। এখানে সবচেয়ে বড় ভুলটা কার ছিল জানো? ছেলেটার। কারণ মেয়েটা তখন ম্যাচিওর ছিল না। তবু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা আজ নেই। সেখানে ভালোবাসার বদলে ঘৃণা, তিক্ততা রয়েছে। সেই নারী আজ তার প্রিয় মানুষটিকে সহ্য করতে পারে না, ঘৃণা করে। এর মূলত কারণ কি জানো? কারণ সঠিক সময় ছেলেটি তার প্রিয় শখের নারীটিকে আগলিয়ে রাখতে পারেনি, তার হাত শক্ত করে ধরতে পারেনি, যার কারণে আজ তারা দীর্ঘ 6 বছর যাবৎ আলাদা। এখান থেকে শিক্ষা কি জানো? প্রিয় মানুষটিকে কখনো অবহেলা করতে নেই। সে তোমাকে এখন পাগলের মতন হয়তো ভালোবাসে, তুমি হয়তো তাকে বাসো না। আজ হয়তো বিয়ে করে সংসার করবে, কিন্তু তোমাকে ভালোবাসার মানুষটা ধীরে ধীরে ভেঙে যাবে। সেই ভাঙা থেকে সে আবার একদিন ঠিকই উঠে দাঁড়াবে। তখন সে তোমার পিছু নেওয়া ছেড়ে দিবে, তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিবে, নতুন করে বাঁচতে শিখে যাবে। আর এখান থেকেই তার পরিবর্তন শুরু। কিন্তু তোমার দেওয়া ক্ষত আঘাতের কথা সে কখনো ভুলবে না, আজীবন ধরে মনে রাখবে। আর তুমি সারা জীবন ভর আফসোস বোধ করে যাবে। আমি জানি না তন্ময় কেমন ছেলে, যতটুকু দেখেছি খারাপ মনে হয়নি, যথেষ্ট ভদ্র বলে মনে হয়েছে। সেই ছেলেটা তোমাকে সত্যি ভালোবাসে শিবান্তি। একবার তুমি জীবনে ভুল করেছ, দ্বিতীয়বারও যদি সেই একই ভুল রিপিট করো, তাহলে সঠিক সময়টা কিন্তু আর ফিরে আসবে না। সময় থাকতে তাকে বুঝো। জীবনটা তোমার শিবান্তি, সংসার তুমি করবে। পরিবারের মতামতের ঠিকই দরকার আছে, তবে নিজেরও বোঝাবুঝির একটা ব্যাপার আছে। আমি আজ তন্ময়ের হয়ে নয়, একজন পাগল প্রেমিকের পক্ষ হয়ে এসেছি। কারণ ওই পথের পথিক আমি নিজেও শিবান্তি। আমি যেই ভুলটা করেছি, আমি চাই না তুমিও সেই ভুলটা করো। মনে রেখো, সময় যাবে ঠিকই, কিন্তু মনের মানুষরা ফিরে আর আসবে না।
তারা কষ্ট পেতে পেতে আঘাত সইতে সইতে একদিন একা থাকা ঠিকই শিখে যায়। আজ হয়তো তুমি রিপনকে বিয়ে করবে, সংসার করবে, তন্ময়ও একদিন তোমার শোক কাটিয়ে উঠবে, কিন্তু তার ঠিক গভীর শ্বাস মনের একটা কোণে থেকেই যাবে। তোমাকে না পাওয়ার আক্ষেপ, আফসোস বোধ চিরন্তন থেকে যাবে। তুমি হয়তো ওর কষ্ট এখন বুঝতে পারছো না। যখন তুমি কাউকে গভীরভাবে ভালোবাসবে, ঠিক তখন ওর কষ্ট উপলব্ধি করতে পারবে। আজ এখানে আমি তোমার বিয়ে ভাঙতে আসিনি, সত্যিটা বলতে এসেছি। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস যেন না করো, সেটা বলতে এসেছি। যাই হোক, তোমাকে ভাববার জন্য 5 মিনিটস দেওয়া হলো। আমি বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যদি 5 মিনিটের মধ্যে মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, তাহলে সঠিক পথের দিকে আসতে পারো। আমরা অপেক্ষা করব, কিন্তু 5 মিনিটের পর আমাদের আর পাবে না। বলেই তিনি শুভদের ওদের আসতে ইশারা করে বেরিয়ে যান। ওনার যাওয়ার পর শিবান্তি যেন অথই জলের মধ্যে পড়ে গেল। একদিকে পরিবার, অন্যদিকে ওই নিখুঁত ছেলেটার ভালোবাসা। তার বাবা সিদ্ধান্ত নিতে কোনো জোর করেনি, নিজের উপর সিদ্ধান্ত নিতে সময় দিয়েছে। শিবান্তি ভেবে দেখল নফের কথা আসলেই সঠিক। এমন করে সে কখনো ভেবে দেখেনি। উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন, চোখে আঙুল দিয়ে তার ভুলটা দেখিয়ে দিয়েছে। তার ভালো লেগেছে। একটা ভুল করে সারা জীবনে ধরে আফসোস করার চেয়ে এখনই ভুলটা শুধরে নেওয়া উচিত। কথাটা চিরন্তন সত্য। শান্ত হাতের নখ কাটতে কাটতে চিন্তিত ভঙ্গিমাতে বলল, নওয়াব ভাই, 5 মিনিট তো হয়ে গেল, শিবান্তি মনে হয় আসবে না। কিন্তু নওয়াফের দৃঢ় বিশ্বাস ছিল শিবান্তি আসবে, আর সেটাই হলো সত্য। ঠিক 5 মিনিটের মাথায় শিবান্তি ফিরে এলো। এসে হাঁপাতে হাঁপাতে বলল, আই এম সরি নওয়াব ভাই। বলে অদর ভেঙে কেঁদে দিল। নাও ফেসে ফেলল, গভীর মুখে বলল, এটা আমাকে নয়, তন্ময়কে বলো, খুশি হবে। হাসি। শিবান্তি ছলছল চোখে বলল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? আমিও যাব আপনাদের সঙ্গে, নিয়ে চলুন না। সকলেই চমকে নওয়াফের দিকে তাকালো। তিনি হেলমেট পরে বাঁকা হাসলেন। শুভকে বললেন, তোমার বাইকের পিছনে শিবান্তিকে তোলো, আর তন্ময়ের আম্মাকে ফোন করে বলো বিয়ের বেনারসি আর মিষ্টি রেডি রাখতে। তার ছেলের বউ ফিরছে, আমি কাজী নিয়ে আসছি। বলে তিনি বাইক নিয়ে বেরিয়ে যান। শান্ত ওরা মনে মনে ভীষণ খুশি হলো। ইচ্ছে করলো নওয়াফকে 101টা ধন্যবাদের সঙ্গে চুমু দিতে। এত ভালো কেন লোকটা, অথচ শয়তান না অনন্যা বুঝছিল না। হায় আফসোস। শান্তরা তন্ময়ের বাড়ি পৌঁছালো সায়ং সন্ধ্যার দিকে। শিবান্তিকে তন্ময়ের আম্মুর হাতে তুলে দিয়ে বলল, নীর আন্টি, আপনার আদরের ছেলের কলিজার ডুগডুগি নিয়ে এলাম। তন্ময়ের আম্মু রেনা সে খেসে ফেললেন। ফাজিল। শান্তরা বসার ঘরে গিয়ে বসলো অপেক্ষা নওয়াফের জন্য। রেনা সে শিবান্তিকে দেখে ভীষণ খুশি হলেন। দ্রুত তিনি শিবান্তিকে ওনার বেডরুমে নিয়ে কাপড় চেঞ্জ করে ওনার একটি শাড়ি পরিয়ে দিলেন। শিবান্তি এসেছে শুনে তরুরাও দ্রুত পাশের রুম থেকে বেরিয়ে বসার ঘরে গেল। সেখানে না পেয়ে তন্ময়ের আম্মুর রুমে গেল। শিবান্তিকে দেখে তরু ভীষণ খুশি হলো। লাবণী একটু খোঁচা মেরে কথা বলল, সে আমার বন্ধুর গলায় ঝুলতে হলো, তাহলে এতকাল লোকে নাকি দড়ি দিয়ে ঘোরালে কেন? শিবান্তি অবশ্য জবাব দিল না, তবে গাল ভর্তি হাসলো। ওদের কথার মাঝে বসার ঘরে পৌরুষালী গম্ভীর ভরাট কণ্ঠ শুনতে পেল। তন্ময়ের আম্মু জানতে চাইল, বসার ঘরে আবার কে আসলো? লাবণী বলল, আন্টি, উনি নওয়াব ভাই, যিনি আপনার পুত্রবধূকে এনেছে। রেহেনা শেখ পা চালে দ্রুত বসার ঘরে যান। নওয়াফকে উনি চেনেন না, তবে কৃতজ্ঞতায় ওনার চোখ জোড়া জর্জর করছে। নওয়াফের মাথার উপর স্নেহ ভরা হাত রাখলে নওয়াফ বাড়ি আশ্চর্য হয়। চোখ তুলে সরাসরি রেহেনা বেগমের দিকে চাইল। তন্ময়ের মতন ওনার মুখের আদল তিনি একটু হাসলেন। রেহেনা বেগমও হাসলেন। তুমি কি খাবে বাবা? চা কফি এনে দিব? চা থাক, কফির ক্ষেত্রে আমি না বলবো না। তন্ময়ের আম্মু আবারও হাসলেন, বললেন, ঠিক আছে, আমি নিয়ে আসি। শুভদের উদ্দেশ্যে বললেন, এই যে আপনারা কি খাবেন? আপনাদের বন্ধুকে জাগিয়েছেন, জাগান গিয়ে বলুন তার প্রাণভোমরা এসেছে, এবার অন্তত দরজা খুলতে। তরু আর লাবণী রেহেনা শেখের কথা শুনে হো হো করে হেসে দিল। লাবণী আর তরুই গেল তন্ময়কে ডাকতে। বেশ কিছুক্ষণ দরজা নক করার পর বেচারা অভিমান ভরা
মনে দরজা খুলল না। যখন তারা বলল শিবান্তি এসেছে, সেই মুহূর্তে দরজা খুলে দিল চকচকে লাল দুটো চক্ষু নিয়ে জিজ্ঞেস করলো তোর কি এখানে কি বলে। মধু মধু। তন্ময় রাগলো। তোরা দুজন মজা করছিস? থাপড়িয়ে একদম গাল ফাটিয়ে ফেলবো। তন্ময়ের আম্মু রেহেনা শেখ তেড়ে গেলেন। গাল ফাটাবি, তার আগে তোরটা ফাটাবো। নে ধর এই পাঞ্জাবিটা পরে দ্রুত বসার ঘরে আয়, কাজে অপেক্ষা করছে। তন্ময় বিস্ফোরিত নয়নে চাইল আদলে তার তীব্র উৎকণ্ঠার ভেল। কাজী কেন আম্মু? আমার বড্ড শখ জেগেছে, মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেটটা কাজীকে দিয়ে লিখিয়ে যাব। তোর কোনো সমস্যা? কিন্তু ওসব তো মানুষ ডাক্তার দিয়ে লেখায়, তুমি শুধু শুধু কাজিনকে বিরক্ত করছো কেন? আমার ইচ্ছা তাই। তুই আমার রুমে যা, তোর মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। তন্ময় বিষণ্ণ মুখে মাথা চুলকায় আমতা আমতা করে ওর আম্মার রুমে ঢুকতেই ওর বিরস মুখে আপনি আপনি আশ্চর্য নিতে নির্বিকার হয়ে আসে। বিস্ময় আর অবাকতায় ঠোঁট ছড়িয়ে যায়। তিত্তির করে নড়িত অজর ফুরে তাৎক্ষণিক বেরিয়ে আসে। প্রিয় শিবান্তি, আপনি? বলেই সে ছুটতে যায়। শিবান্তি স্মিত হাসল। খাট থেকে আলগোছে নেমে তন্ময়ের মুখোমুখি হয়। তন্ময়ের চোখ মেলি চোখ জোড়ায় রেখে ছোট্ট করেই বলে সরি তন্ময়। বলে আলতো করে শিবান্তির তার কপালদয়ে তন্ময়ের বুক ছোঁয়ায়। তন্ময় হিতাহিত জ্ঞান শূন্য, তার উষ্ণ শ্বাস ঘন ঘন হয়ে এলো। আকস্মিক সে একটা ধাক্কা খেলো, যার ডোজ সামলাতে সময় লেগেছে। পরক্ষণে শিবান্তিকে বক্ষ মাঝে শক্ত করে জড়িয়ে নেয়, মাথায় ছোট্ট করে একটি চুমু খেলো। আমার বিশ্বাস হচ্ছে না, এভাবে সারপ্রাইজ দিবেন আমায়? আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। কিছুটা থেমে পরপর আবারও বলল, এসব নিশ্চয়ই ওই বাদরগুলোর কাজ। শিবান্তি মাথা ছাকিয়ে বলে, শুধু বাদরগুলি নয়, আরেকজন ব্যক্তিত্ববান মহাপুরুষের অবদান আছে। তিনি হলেন নওয়াব তালুকদার। তন্ময় বিস্ময় নিয়ে বলল, তিনি এসেছেন এখানে? তন্ময়ের চোখে মুখে খুশির তীব্র উচ্ছ্বাস উল্লাস। এক মিনিট শিবান্তি, উনাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। বলেই তন্ময় বসার ঘরে ঢুকল। সেখানে সবাইকে বসা দেখল। মেয়েরা তন্ময়ের মায়ের সঙ্গে রান্নার আয়োজন করছে। শান্তরা নওয়াফের পাশে বসা, কাজী কাগজপত্র রেডি করছে। তন্ময় সোজা গিয়ে নওয়াফকে হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় কেঁদে দিল। কান্না থামিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ নওয়াফ ভাই। নওয়াফ যদিও একটু অবাক ও অপ্রস্তুত হয়েছিল, পরক্ষণে সামনে নিয়ে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার বন্ধুদের দাও। ওদের কারণেই শিবান্তি আজ এখানে। ওরা ফোন না করে জানালে আমি কিছুই জানতাম না। তন্ময় শান্ত ওদের দিকে আগাতে গেল। শান্ত ওকে মাঝপথে বাধা দিয়ে দাঁড় করিয়ে দিল। খবরদার আমাদের জড়িয়ে ধরে ছাগলের মতন ভেবে করে কাঁদবি না। যেহেতু ধন্যবাদ দিতে চাচ্ছিস, সেটা না হয় গ্রহণ করব, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আমরা অনাহারে ভুগছি, বারবিকিউ একটা পার্টি দে। তন্ময় হেসে ফেলল। ওদের ঠিক আছে, শুধু বারবিকিউ না, আজ সব ধরনের খাবারের পার্টি চলবে। কথার মাঝে রঙ্গন আসলো। মূলত শান্তই তাকে দাওয়াত দিয়েছে। রঙ্গনকে দেখে শান্ত জিজ্ঞেস করলো, সে কি অনন্যা কই রঙ্গন ভাই? ও আপনার সঙ্গে আসেনি? রঙ্গন ফ্রিকুটি করে ফেলে। রঙ্গন ফুলের সঙ্গে আমার আজ সারাদিন দেখাই হয়নি। তশরিফ বলে, আমার সঙ্গে সকালে দেখা হয়েছিল, তখন বললো আজ একজন মেহেন্দি ক্লায়েন্ট আছে, কাজ করতে করতে সন্ধ্যা হবে। বলিষ্ঠ দেহে লোকটা ওদের মাঝে তখন ফুরুন কেটে বলে ওঠে, এত কথা জানি না, বউ থাকতে এত মানুষের ভিড়ে এতিমের মতন ঘুরছি, এটা ভালো দেখায় না। বউ লাগবে আমার, পুরো 1 ঘন্টার মধ্যে বউ চাই মানে চাই, বুঝেছ? পুরো 12 ঘন্টা যাবৎ বউকে দেখছি না, বউয়ের তৃষ্ণায় মরে যাচ্ছি। ফোন করো তাকে, জলদি আসতে বলো। দাপুটে পুরুষরাও যে এত বউভক্ত হয়, শান্ত ওরা আজ ফার্স্ট দেখলো। গম্ভীর লোকটা গভীর মনোযোগে বৃদ্ধা আঙুল দিয়ে ললাট ঘষার সঙ্গে ধূর্তমান মস্তিষ্কে কিছু একটা নিখুঁত ভাবুকে ভেবে চলেছে। রঙ্গনের মুখোমুখি বসা সে একবার রঙ্গনের শুকনো হাস্যজ্জ্বলহীন মুখটার দিকে সোচালো দৃষ্টি যুগলে তাকান। বেচারার মুখটা বিষণ্ণ শুকনো পাতার মতন দেখতে, যেন কোনো অমোঘ চিন্তার সাগরে ডুবে জল খাচ্ছে। এমনিতেও হাসে না, গোমরা মুখ থাকে সারাক্ষণ সর্বক্ষণ। শ্যাম বর্ণ মুখটা আজ একটু বেশি বিষণ্ণ বিরস দেখাচ্ছে। তবে কেন জানে ওনার মনে হচ্ছে রঙ্গন ওনার গুরুতর প্রতিদ্বন্দ্বী। বহুবার ভেবে তিনি পজিটিভ
কোনো দিক অনুসন্ধান করতে পারেননি, বরঞ্চ ক্রমশ দিনে দিনে ওর উপর ওনার আক্রোশ, রাগ, ঘৃণা পর্বত সমান বাড়ছে। কেন বাড়ছে সেটা অজানা নয়। ওনার প্রিয় নারীটির সঙ্গে রঙ্গনকে তিনি একদম মেনে নিতে পারে না, মস্তিষ্ক সহ্য করতে পারে না। শান্ত ফোন হাতে তুলে নিয়ে বলল, আমি দেখছি অনন্যা কোথায়। সে ফোনের ভলিউম বাড়িয়ে কল করল। অনন্যা রিসিভ করে অপর প্রান্ত থেকে চটপটে গলদেশে বলল, বল অশান্ত, আছিস কই রে? কেন জাহার নামে আসবি নাকি তুই? কণ্ঠে তার বই প্রকাশ তেজ। শান্ত নওয়াফের দিকে এক নজর তাকিয়ে রয়েছে, জবাব দিল, মেজাজ এত করা কেন ভাই? সেই সকালে বের হয়েছি, সন্ধ্যায় বাড়ি ফিরছি। মেজাজ করা না হয়ে সুমধুর থাকবে ভাবছিস? কি জন্য ফোন করেছিস সেটা বল। কি? তন্ময়ের বিয়ে। পাখির কণ্ঠে গভীর আশ্চর্য। শান্ত অদর দুখানা দন্তের নিচে চেপে ধরে বলল, সত্যি বলছি। পাখি রয়েছে ছোট উল্চে বলল, অসম্ভব, তোকে আমি 1% বিশ্বাস করি না। দেখি তন্ময়কে ফোনটা দে। শান্ত ক্ষণকালের মধ্যেই মুখটা মলিন করে নিল। আজকাল সত্য কথার কোনো ভাত নেই। এখন থেকে সে ভেবে রেখেছে আর সত্যি বলবেই না, মিথ্যেই বলবে। ম্লান মুখশ্রী নিয়ে সে ফোন তন্ময়ের দিকে এগিয়ে দেয়। তন্ময় দ্বিধাদ্বন্দ্ব বোধে ভোগে। একবার আর চোখে নওয়াফের দিকে তাকালো। সেদিন রাইয়ানকে নওয়াফ ভাই যেই মাঠটাই না দিয়েছে, সবই তো শান্তদের মুখে শোনা কথা। ভয়ে তাই সে আর কথা বলতে চাচ্ছিল না। তবে লম্বা চেয়ে লোকটা ইশারা করে ধরতে বলল। সম্মতি পেয়ে সে ধরল। হ্যালো বলতেই হড়বড় করে পাখি চঞ্চল গলায় অভিযোগ করতে শুরু করে দিল, বিয়ে করছিস বেশ ভালো কথা, দাওয়াত দিলি না কেন? তোর বিয়ের সব লেগ পিস একাই খেয়ে ফেলবো ভেবে। আচ্ছা বিয়ে করছিস কাকে? চিবিয়ে চিবিয়ে নরম গলায় জবাব দেয়, শিবান্তিকে। পাখি আবারও কয়েক দফায় চমকালো। সে এক বুক বিস্ময় নিয়ে বলল, সত্যি? হঠাৎ পাথরের হৃদয় করলো কিভাবে? যেখানে ফুলও ফোটে। ফুটে এবার জলদি আয় তো, নতুবা সব লেগ পিস শান্ত আর শুভকে পেট ভরে খাইয়ে দিব। তোর জন্য থাকবে শুধু হাড্ডি। জানিস আমার বিয়ের খাবার খাবে বলে ওরা এখন পর্যন্ত কিছুই খায়নি। খাদকগুলোর পশ্চাৎ দেশে লাথি মেরে সব কটাকে বাড়ি থেকে বের করে দেয়। পাখির কথা শুনে শান্ত ওরা মুখটাকে ভেটকি মাছের মতন কাঁদো কাঁদো করে নিল। এত বড় অপমানজনক কথা তাদের শুনতে হলো। নওয়াব ভাই আছে, আজ না থাকলে তারা ভয়ঙ্কর কয়েকটি কথাই শুনিয়ে দিত। তন্ময় অনুরোধ করে বলল, আজ আর বাড়ি ফিরতে হবে না, এখানে আয়। আম্মু বেশ কয়েকবার তোর কথা তুলেছিল, কত প্রশংসা করে তোর জানিস। বলে দেখ একজন মেয়ে হয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আর তুই একজন ছেলে হয়ে কি করছিস। শিখ, ওর থেকে কিছু শিখ। পাখি হো হো করে হেসে দিল। হাসছিস তুই, অথচ মান সম্মান যাচ্ছে আমার। কাউন্সিলে আবেদন করেছিস না কেন? কাউন্সিলে আবেদন করছিস না কেন? চেষ্টা তো অন্তত করতে পারিস। গত বছর LLB পাশ করে বেরিয়েছিস, অথচ ঘরে বসে আছিস। এভাবে শূন্য হাতে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। ঘরে এসে তো ওনারা চাকরি দিয়ে যাবেন না, তার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য চেষ্টা করতে হবে। ব্যারিস্টার হওয়া এত সোজা নয়, বহু পরিশ্রম কাজ। বিয়ে করে বউকে তো খাওয়াতে হবে না, বউয়েরটা বসে বসে খাবি? অত কথা বাদ, আমি দোকানে কিছু লোক নিব, চাইলে আসতে পারিস। ওই ওয়াচম্যানের পদবিটা খালি আছে। বলে পাখি আবারও হাসলো। তন্ময়ের মুখটাকে ভেড়ার মতন পাংশুটি করে নিল। এত সুন্দর অপমান না করলেও পারতিস। যাই হোক, সুন্দর অপমানজনক প্রস্তাব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবধানে আসিস। গেটটা খোল। জি। তন্ময় বিস্ফোরিত হয়। সে কি, তুই গেটের সামনে এসে পড়েছিস? না, তোদের বাড়ির সামনে চায়ের দোকানটির কাছে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছি, জানালা খোলা দেখ। তন্ময় বলে, দাঁড়া আমি আসছি। নওয়াব তন্ময়কে গতিপন্থীর মধ্যে দাঁড় করিয়ে বলল, ওকে আমার কথা বলার দরকার নেই, তাহলে ভিতরে আসবে না। আমি ছাদের চিলেকোঠায় যাচ্ছি, পরে আসবো। সে কি, আপনি বিয়েতে থাকবেন না? ছাদে যাব বলেছি, বাড়ি থেকে নয়। তিনি ছাদে ওঠার আগে পাখিকে এক পলক জানালা দিয়ে দেখলেন। স্কুটি নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকছে। মাথায় হেলমেট, পিছে একটি ব্যাগ ঝুলছে। কালো রঙের জর্জের লং একটি 3 পিসের সঙ্গে হাতে
ফ্লোরাল এমব্রয়ডারি এক মুঠো চুড়ি। তন্ময়কে দেখে পাখি গাল ছড়িয়ে হেসে দিল। হেলমেট খুলে খোপা করা চুলগুলি পিঠের মাঝে ছড়িয়ে দিয়ে হাঁটা শুরু করলো। প্রতিমধ্যে কথা তন্ময়ের গালে একটি চর বসাতে গেলে তন্ময় জ্বরের গতি দ্রুত আগুনের স্ফুলিঙ্গের মতো ছিটকে দূরে সরে যায়। তৎপর চোখ পাকিয়ে বলল, তুই কি বিয়ের আগেই আমার বউকে অকালে বিধবা করতে চাস? পাখির স্বল্পকালীন সময়ের মধ্যে তাৎক্ষণিক ভ্রুকুটি হয়ে আসে। গভীর ভাবনার দেশে হারাইছে। এর আগে ওদের সঙ্গে বউ ইয়ার্কি করেছে, তখন এমন কথা কখনো বলেনি। নিশ্চয়ই গন্ডগোল কিছু একটা হচ্ছে। অন্তলানিক মনে আন্দাজ করে নিল। বসার ঘরে অতিক্রম করে সে প্রথমে রেহেনা শেখকে রান্নাঘরে গিয়ে জড়িয়ে ধরল। মিস ইউ আন্টি। রেহেনা শেখ গাল ফুলিয়ে তরকারি নাড়তে নাড়তে মলিন মুখে তীব্র অভিমান করে বললেন, মুখে যতই ভালোবাসা দেখাও, এমনিতে আসো না। পাখি হেসে দিল। এই যে আসলাম। বিয়ে উপলক্ষে এসেছো, আমাকে দেখতে নয়। পাখি নিজে ডান কাঞ্চা আস্তের উপর ধরে হাস্যোজ্জ্বলে বললেন, সরি আন্টি। রেহেনা শেখ আর মুখটা মলিন করে রাখলেন না। সেখানে তিমিরের মেঘ কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল হাসির ন্যায় একরত্তি আলোক রশ্মি ফুটল। থাক, আর সরি বলতে হবে না, পাগল মেয়ে। যাও ফ্রেশ হও, বিছানায় শাড়ি রেখে এসেছি, গোসল করে আসো। পাখি গোসল করার আগে শিবান্তির সঙ্গে দেখা করতে গেল। হে স্ট্রং গার্লস, কি ব্যাপার? আমার বন্ধুকে বিয়ে করবে না, খুব তো গর্ব করে বলেছিলে, এখন বিয়ে কে করবে শুনি? আচ্ছা এসব ছাড়ো, একটি বাস্তবিক সত্যি কথা বলি শোনো। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তিত্ববান পুরুষকে জানো? তন্ময়। এছাড়া বাকি কয়টাই সব গর্ধব। হ্যাঁ, আরো বল। বলতে বলতে শান্ত ঝুঁকে পড়ল। পাখি মুখ কুচকাল। ও, এসে পড়েছিস তাহলে? তুই আমাকে স্মরণ করলি? না এসে থাকতে পারি? শত হলেও একটা মাত্র মেয়ে আমার। তন্ময় ভেতর ঝুঁকে পড়ল। ওদের বিরক্ত করিস না। শান্ত মুখ চিবিয়ে বলল, বিরক্ত করার জন্য ওদের দরকার আছে নাকি? আমার লেবুর মা একাই যথেষ্ট। লেবুর মা সে বলতে চিল্লাতে বেরিয়ে গেল। তন্ময় দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বলল, তোরা দুজন বিশ্রাম নে। পাখি গোসল করে বেরিয়ে এলো। ওর শরীরে কচু পাতা রঙের একটি টাঙ্গাইল শাড়ি, পাটটা নেভি ব্লু রঙের। উজ্জ্বল তাকে বেশ সুন্দর মানিয়েছে। সে বসার ঘরে শাড়ি পরেই গেল। শান্তকে ইশারায় ডেকে দুজনেই কথা বলতে শুরু করে দিল। কথার মূল বিষয়বস্তু হলো কিভাবে শিবান্তিকে তারা রাজি করলো এবং এখানে নিয়ে এলো। নফের ব্যাপারটা এড়িয়ে শান্ত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলেছে পাখিকে। কাজী ভ্রু কুঞ্চিত করে পাখিকে ইশারা করে শুভর কাছে জানতে চাইল, তিনি কি পাত্রী? আর যার সঙ্গে কথা বলেছি তিনি কি পাত্র? কাজীর এক হাত ভাবনা দেখে শুভ পুরোই আচমকা সে হকচকিয়ে উঠল। পরক্ষণে রাগী মুখটা নিয়ে পড়ল, ধুর মিয়া, আপনি কি চার চোখ লাগিয়ে চোখে কম দেখেন? বেচারা শান্তের বউকে অল্প বয়সে বিধবা করতে চান। বেচারা এখনো সন্তানের বাবা হয়নি, হবে। তার আগে আপনি ওর সন্তানদের এতিম করতে চাইছেন? এটা কিন্তু খুব খারাপ কথা। আমার সামনে বসে বলছেন খুব ভালো, তবে আরেকজন লোক আছে না, ওই যে আপনাকে যিনি এনেছেন, ওনার সামনে বসে ভুলে ওসব কথা মুখে আনবেন না। ওই যে শাড়ি পরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়িয়ে যাকে কথা বলতে দেখছেন, সেই মেয়েটা হলো ওনার বউ। আপনাকে যিনি এনেছেন তিনি নওয়াব তালুকদার, আর উনি নওয়াব তালুকদারের স্ত্রী মিসেস তালুকদার। বুঝেছেন এবার? শান্ত কোন রকম পাখিকে বুঝিয়ে বাঁচলো। এই মেয়েটা অতিরিক্ত প্রশ্ন করে, আর একটু হলেই সে ভাসত দুর্দান্ত একজন ব্যারিস্টার হবে। তা প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায়। ফাজিল পার্টির পুরো টিম একত্রে বসল, কেবল পাখি ব্যতীত। শুভ নখ কাটতে বলল, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ধর অনন্যা আর নওয়াব ভাইকে এক রুমে আটকে দিলাম। শান্ত চোখ তুলে ঠোঁট উল্চে বলল, তোর কি মনে হয় এতে কোনো ফায়দা হবে? তাসিফ চিবিয়ে বলল, একটু হলেও হতে পারে। তন্ময় চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু হবেটা কি করে? শুভ গুরুতর ভঙ্গিতে কিয়ৎক্ষণ ভেবে বলল, আমার কাছে একটা বেস্ট আইডিয়া আছে। আমরা অনন্যাকে চিলেকোঠায় সারপ্রাইজ দিব বলে নিয়ে যাব। ওখানে নবাব ভাই তো আগে থেকে আছে, তারপরে বাইরে থেকে দরজা আটকে দিব, ব্যাস। তোর বিরক্তির সূচকে মুখ ফুরিয়ে নিয়ে বলল, আমি এসবের মধ্যে নেই বাপু, একজন মেয়ের ইমোশনাল নিয়ে খেলা করতে পারবো না। লাবণ্য সহমত
প্রকাশ করলো। আমিও তোর সঙ্গে একমত। শুভ অবাঞ্ছিত রাগ নিয়ে বলল, তোদের কারোর সহমত পোষণ করতে হবে না, আমরা ওদের মিল হওয়ার ব্যবস্থা করে দিব। তুই শুধু অনন্যাকে ডেকে আন। লাবণী মুখ ঘুরিয়ে নিয়ে বলল, পারবো না আমি। শুভ দাঁত খেঁচে শান্তকে উদ্দেশ্য করে বলল, ভাই লেবুর বাপ, তুই এই ঘাটতারা লেডিসের সঙ্গে সংসার করিস কেমনে? সবল টবল মাঝে মধ্যে মারিটাই নাকি কিছু? শান্ত মুখটাকে মুহূর্তে মলিন কাদো কাদো করে নিল। এত যেমন তেমন সাপ নয় ভাইয়া, এ হলো কাল নাগিনী কাল ছাপ। লাবণী কটমট করে চাইলো, তন্ময় দেখলো ঘটনাটা অন্যদিকে মন নিয়েছে। সে চট করে জলদি প্রসঙ্গে আড়াতে শুকনো মুখে বলে, ভাই ওসব ফাও প্যাচাল বাদ দে, আগে কাজ কর আগে। তাসরি পাখিকে ডেকে আনলো। শুভ অদর ছড়িয়ে হেসে দিয়ে বলল, অনন্যা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই ওকে সময় না দিয়ে চোখ বেঁধে ফেলল। পাখি ওদের আচরণ দেখে প্রচন্ড বিরক্ত হলো। আরে করছিসটা কি? শান্ত পাখির হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে যেতে বলল, কোনো কথা হবে না, সোজা মুখ বন্ধ থাকবে। পাখি আর কোনো কথা বলল না, চুপচাপ ওদের সঙ্গে যেতে শুরু করলো। রঙ্গন শান্তদের প্ল্যান সম্পর্কে সব জানতো পাখিকে, তবে যেচে গিয়ে সত্যিটা বলতে গেল না, কেবল চুপচাপ বসার রুমে বসে রইল যেন তিনি মৃত কোনো জীব। পাখিকে ওরা চিলেকোঠার ঘরে ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। পাখি সুকুঞ্চিত মনে গুটিয়ে গিয়ে বলল, এই কি করছিস তোরা? শুভ বাইরে থেকে জানালা দিয়ে অন্ধকার রুমে উকি মেরে বলল, চোখ খোলা যাবে না কিন্তু, ধীরে ধীরে সামনে আগা। পাখি শুনলো না ওর কথা। সে জলদি চোখ খুলে ফেললো। সামনে ধুধু অন্ধকার দেখতে পেল, একটু আলো নেই। তার ভীষণ ভয় লাগলো। সে চেঁচিয়ে উঠল, আমার ভয় করছে শান্ত, শান্ত। শান্ত বলে, ধুর বোকা, ভয় পাচ্ছিস কেন? আমরা সকলে তো এখানেই আছি, তুই সামনে আগা, বিছানার উপর গিফট পাবি। পাখি চুপচাপ এক পা করে সামনে আগালো। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেয়ে করে আর্তনাদ করে ভয় ছিটিয়ে গেল। শুভ ওরা মিটিমিটি করে হাসল। কাজ হয়েছে গুরু, ইয়েস। একদম চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়েছে। ওনার শরীরে শার্ট নেই, গরমের কারণে খুলে ফেলে রেখেছেন। পাখির একটু সন্দেহ হলো। সে দু হাত দিয়ে ওনার বুক হাতড়ে হাতড়ে স্পর্শ করেন, আসলে বুঝতে চায় মানুষটাকে। হঠাৎ করে তার মনে হলো সেই পরিচিত ঝাঁঝালো পারফিউমের ঘ্রাণটি পাচ্ছে সে, এতক্ষণও পাচ্ছিল, তবে সে গ্রাহ্য করেনি। সঙ্গে সঙ্গে সে দ্রুত সরে গেল। শান্ত বলে চেঁচিয়ে উঠল, শুভ! ও শিট! বলেই চোখ মুখ ঢেকে পালালো। পাখি ফোনের টর্চ অন করে চোখ তুলে দেখলো লোকটার গভীর দৃষ্টিজোড়া ওর মুখের উপরই ঘুরছে। সে দ্রুত ওনার সন্নিকট থেকে সরে এলো। আচমকা শুভদের উপর ওর মেজাজ চওড়া হলো। সে বাঘিনীর মতন ক্ষিপ্ত হলো। দরজা দ্রুত খুলতে গেল। নফ খাটের উপর বসতে বসতেই বলল, চেষ্টা করে লাভ নাই, ওরা প্ল্যান করেই আপনাকে এখানে এনেছে ম্যাডাম। এটা অবশ্য দোষের কিছু না, যার বউ তার কাছে ফেরত পাঠিয়েছে, ভালো একটা সোয়াবের কাজ করেছে। সেই হিসেবে ওদের সব কটাকে ধরে ধরে উল্টো জিলাপি খাওয়ানো উচিত। তিমিরের মধ্যে গুরুগম্ভীর ভারী কি কণ্ঠটি যেন চার দেয়ালের মধ্যে বাড়ি খাচ্ছিল। পাখি স্বল্প চমকায়, লম্বাটে দেহটা ধীরে ধীরে ওর দিকে অগ্রসর হয়। আলো আধারের মধ্যে ওর বক্ষপট প্রকম্পিত করে উঠল। লোকটার লম্বা চুলগুলি আজ খোলা, নাক ভেদ করে মুখের সামনে এসে ঝুলে পড়েছে। চুলের কারণে পুরো মুখটি স্পষ্ট নয়, তবে ওনার হাঁটার গতির শব্দে উৎস বলে দেয় ওনার আগমন বার্তা। সে ভয়াতর অন্ধকরণে দ্রুত দরজা থাকিয়ে থাকিয়ে চেঁচিয়ে ডাকল, অশুভ দরজা খোল বলছি, নতুবা খুব খারাপ হবে। ওরা কেউই দরজা খুলল না। পাখি একদম দরজার সঙ্গে মিশে গেল। বলিষ্ঠ দেহের অবস্থানটি সে টের পেল। ওনার নগ্ন বুক ওর পিঠের সঙ্গে একেবারেই এসে মিশে গেছে। ওনার উষ্ণ সব নিঃশ্বাসেরা ওর ঘাড়ের উপর আশ্রে পড়ে। শীতল দুটো খসখসে শক্ত হাত ওর মসৃণ লতানো কোমর শাড়ি ভেদ করে স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে ওর পুরো শরীর বিজলির ন্যায় চমকে ওঠে। শরীর কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায় ত্রিম ত্রিম। অদ্ভুত সব শব্দ হয় বক্ষের অভ্যন্তরে। উনি কর্ণের কাছে এসে ফিসফিস করে বলেছেন, কলিজা ভয় পাস না, আমি আছি তো। অতিরিক্ত ঘামল। এই মুহূর্তে অন্ধকারকে ওর ভয় করছে না, ভয় হচ্ছে তার কাছে থাকা ভয়ঙ্কর সাইকোর মতন দেখতে লোকটাকে। ওর গলদেশ ঘামে চটচট করছে। সমগ্র দেহ জুড়ে সেচ জলের জোয়ার। আস্তে আস্তে ওনার দিকে ফিরল সে।
তিনি ওর গাল দুটিতে হাতের তালুতে রাখলেন। লর্ডের মাঝে পৌরশালী উষ্ঠজোড়া ছুঁয়ে দিতে চান। পাখি তার আগেই কপাল সরিয়ে নেন। তিনি আধর চেপে এক ফোঁটা হাসেন। ওর দিকে ঘোর লাগা অক্ষি গোচে তাকিয়ে রন। পাখি নিজেকে ঠিক সামলে নেয়। ওর হাঁটু দিয়ে আচমকা লোকটার গোপন অঙ্গে গভীর আঘাত আলো। সঙ্গে সঙ্গে এই লোকটা স্পর্শকাতর স্থান চেপে ধরে চাপা আর্তনাদ করে উঠলেন। পাখি পৈশাচিক ভঙ্গিমাতে হাসে, পাল্টা আক্রমণ করার জন্য হাত পা নাচিয়ে মার্শাল আর্টের জন্য পূর্ব প্রস্তুতি নেয়। তিনি আশ্চর্য হন, ক্ষণকাল নির্বিকার রন। তার ভোলাভালা বউটাকে এসব কারাটে তাহলে রঙ্গন শিখিয়েছে। সবার আগে ওই শালার বিচার করতে হবে। সেই মুখটাকে পাংশুটু করে নিল। পাখি ওনার শরীরে আঘাত হানতে পা তুলে দিল। তিনি ওর পা দুটি টেনে বুকের মধ্যে এনে ওকে ফেললেন। পাখি পাল্টা আক্রমণ করলো। উনি ওর আক্রমণ থেকে বাঁচতে সোজা দ্রুত ওর হাত দুটি পেছনে পিঠের সঙ্গে চেপে ধরেন। এরপর ওর কর্ণের কাছে ফিসফিস করে এসে বললেন, আপনি যদি হন ছাত্রী, আমিও আপনার মাস্টার। ম্যাডাম, আপনি যে কলেজে পড়েছেন না, ওই কলেজের প্রিন্সিপাল আমি ছিলাম। পাখি মুখ খিচিয়ে নিল। ছাড়েন বলছি। ছাড়ছি না। আপনাকে পানিশমেন্ট পেতে হবে। রঙ্গন শালার ব্যবস্থা পরে করব। আগে আপনার ব্যবস্থা করে নিই। আমার সরল সোজা বউটাকে এমন নিষ্ঠুর বানানোর জন্য রঙ্গনকে বোনাস সহ কিছু অগ্রিম পানিশমেন্ট দিতে হবে। তবে তার আগে আপনি বলুন তো, নিজের ক্ষতি কেউ এভাবে নিজে বোকার মতন করে? এমন জায়গায় কেউ আঘাত দেয়? আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা তো আপনার একবার অন্তত ভাবা উচিত ছিল। পাখি ওনার নির্লজ্জ কথা কানে তুলল না। তার মেজাজ মানে আকাশ ছুঁয়ে। সে ওনার পায়ে আঘাত করতে তিনি স্বেচ্ছায় ওকে ছেড়ে দেন। সে লম্বা কয়েকটি শ্বাস ছেড়ে দরজার দিকে দ্রুত এগিয়ে যায়। দরজা অনবরত নফ লম্বা আলসেমি দিয়ে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির না করে এখানে আয়। পাখি এবারও ওনার কথা কানে তুলল না। কিছুক্ষণের মাথায় তরু এসে দরজা খুলে দিল। পাখি বাইরে বেরিয়ে প্রথমেই স্বস্তিদায়ক নিঃশ্বাস ছাড়লো। এরপরে জিজ্ঞেস করলো, দরজা আটকেছেন কেন? শুভ। তরু সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল। পাখি আর কোনো অহেতুক প্রশ্ন করলো না, নীরবে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। বসার ঘরে গিয়ে সবার আগে শুভের গালে ঠাঠি একটা চর বসালো। সকলে ওর উপস্থিতি রুক্ষ আচরণে অসন্তুষ্ট হলো। পাখি সেসব দৃষ্টিপাত করলো না, বরং কিংবা ওর মনে কোনো নৈতিবাচক প্রভাব ফেললো না। সে শুভকে তর্জনী আঙুল তুলে শাসিয়ে গেল। নেক্সট টাইম তুই আমার চোখের সামনে আসবি না। বলেই সে ব্যাগ নিয়ে সেই রাত্রেই স্কুটি নিয়ে বেরিয়ে গেল। রেহেনা, শেখ, শান্ত ওরা সকলে অনুরোধ করেছিল রাতটা অন্তত থেকে যেতে। শুভ ক্ষমা চেয়েছে, তাতে লাভ হয়নি। পাখি কারো কোনো কথা শুনেনি, উপেক্ষা করে চলে গেছে। রঙ্গন এসবে মধ্যে একবার পাখিকে সাধেনি। সে শুধু নীরবে দর্শকের মতন দেখে গেল। তবে পাখির পেছনে সে নিচেও বেরিয়ে গেল। যদিও এত রাতে ওর কোনো বিপদে পড়ে। আজ রবিবার। পাখি সকাল সকাল রান্না বান্না শেষ করে বরিশাল গেছে। নীরাকে বলে গিয়েছিল আজ নাও আসতে পারে, তিন্নির কাছে থেকে যাবে। সে যেন রাতে মৃধা বাড়ি চলে যায়। নীরা মাথা ছাকি সম্মতি দিয়েছিল সে যাবে। পাখি বেরিয়ে যাওয়ার পরপরই নীরা বাটি ভর্তি চিকেন আর আলু পরোটা আকাশের দোকানে নিয়ে চলল। সেখানে বলিষ্ঠদের লোকটা বসা ছিল। ওনার হাতে বক্স তুলে দিয়ে বলল, নওয়াফ ভাই, আপনার জন্য সুস্বাদু মজাদার খাবার এনেছি। উনি হাত বাড়িয়ে নেন। কৌতূহল নিয়ে বক্স খুলতে দেখলেন মুরগির মাংস আর আলু পরোটা এনেছে মেয়েটা। তিনি নাক টেনে ঘ্রাণটি নেন, একটুখানি পরোটা ঝোলে মাখিয়ে মুখে ভরে নেন। তুই নিশ্চয়ই রাঁধিসনি? নীরা কাঠের বেঞ্চে বসে পা নাচাতে নাচাতে বলল, ধুর, অত সব গুণ কি আমার মধ্যে আছে? ওসব তো আপনার বউ জানের গুণ। দুনিয়ায় যত গুণ সব যেন সৃষ্টিকর্তা তাকেই দান করেছে। তিনি নীরার বাচ্চামো কথা শুনে সুতনু মুখটা ছড়িয়ে হো হো করে হেসে দেন। মেয়েটার কথাগুলি শুনতে ভীষণ ভালো লাগে। একদম কিশোরী পাখির মতন দেখতে ওর চাল চলন। এই জন্য বুঝি পাখি ওকে নিজের সঙ্গে রাখে। তবে একটু বেশি চঞ্চল। বয়স হলেও বাচ্চামো স্বভাব এখনো যায়নি। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, যখনই কেউ পাখির প্রশংসা করে ওনার কেন জানি খুব ভালো লাগে শুনতে। গর্বে বুক ভরে ওঠে। তিনি পরোটার শেষের টুকরোটি মুখের মধ্যে ভরে নিয়ে চিবাতে চিবাতে বলেন, সে তো ঘ্রাণ শুকাই বুঝে গেছি রাধুনিকে। তা তোর ম্যাডাম দেখেনি যে আমার জন্য লুকিয়ে খাবার নিয়ে এলি? উনি বাসায় থাকলে তো সেই কখন বরিশাল চলে গিয়েছ।
আজ আর আসবে না বললো। নব আবারও ভাবুকের মাঝে আসলো। তোর ম্যাডাম মানে আমার আদরের বউটা একসময় তোর মতন সরল ছিল দেখতে। ওর আম্মা যখন ভালো কিছু রান্না করতো ঠিক এভাবে লুকিয়ে এনে আমাকে নিজেতে খাইয়ে দিত। বলে উনি ম্লান হাসলেন। পরক্ষণে এই দুষ্টুমি ভরা মুখে আবারও একটু হাসলেন। নীরার কর্ণের কাছে গিয়ে বলেন, আমার বউ হবি নীরা? নীরা জিভে কামড় বসালো। তার কর্ণতে লজ্জায় উষ্ণ হয়ে উঠল। খানিকটা বিভ্রান্তিতে মধ্যে পড়ে গেল। হাত কচলিয়ে কচলে আড়ষ্টতা সমেত মিনমিন করে বলে, আপনাকে যদি ওই নজরে কোনোদিন দেখি নাই নবাব ভাই, আর তাছাড়া আপনি তো আমার দুলাভাই হন। তিনি ওর জড়তা আর গভীর অস্বস্তি টের পান। সঙ্গে সঙ্গে ইয়ারকি ছেড়ে মুখটাকে সিরিয়াস করে নেন। ভয় পাচ্ছিস কেন বোকা? মজা করেছি তো। অমন নজরে তোকে আমি কখনো দেখিনি। আমার বউ তো একজনই, সে অনন্যা রহমান পাখি। তার বিরহ বিচ্ছেদে পুরেই দিশা পাই না। আবার আরেকটি বিয়ে জীবনে আর কোনো নারী আসতো না। সে এক জীবনে যা দিয়ে গেছে তা অনেক। দিনগুলি স্বপ্নের মতনই চলে যাচ্ছে। শান্ত ওরা বর্তমানে নবাব বলতে পাগল। আগে কাজিরাট এলে সবার আগে পাখির সঙ্গে দেখা করতো, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওরা কেমন যেন পাল্টে গেল। এখন সরাসরি নফের ট্রি হোমে ঢুকে যায়। পাখির সঙ্গে নামমাত্র দেখা করতে আসে। পাখি সব বুঝে, তবুও কোনো প্রকার অভিযোগ করে না। ওনার সঙ্গে ওদের ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। রঙ্গন সে আগের মতনই আছে। মাঝে মধ্যে আসে, পাখির সঙ্গে দেখা হয়, কথা হয়। কখনো গধূলি লগ্নে চায়ের আড্ডায় কথা ঝুড়ি নিয়ে বসে। এরই মধ্যে লাবণীর ডেলিভারি ডেট চলে এলো। সেই বেচারির পেইন ওঠার সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে বসে সবাইকে জানিয়েছে শান্ত টুইন বেবির বাবা হয়েছে। সে একটা মেয়ে একটা ছেলে। নওয়াব এসেছিল বাচ্চাদের দেখতে। মেয়েটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে দিলেন তিনি। বাচ্চা ওনার ভীষণ পছন্দের। শান্তের কোলে আরেকটি। লাবণীকে কেবিনে ইতিমধ্যে শিফট করা হয়েছে। অনন্যা গোল্ডের দোকানে ছিল। তখন খবর পেল শান্ত টুইন বেবির বাবা হয়েছে। সেও বাচ্চাদের দেখতে এলো। কেবিনে দরজার দিকে ঢোকার আগে একটি সুন্দর চমকৃত দৃশ্য তার চোখে আটকে পড়ল। নওয়াফের কোলে একটি পুতুলের মতন ফুটফুটে দেখতে শিশু বাচ্চা ওনার এক আঙ্গুল আঁকড়ে ধরে ওনার দিকে ছোট ছোট গোল গোল চোখ দুটিতে তাকিয়ে আছে। তার কাছে এই দৃশ্যটি অমায়িক সুন্দর লাগলো। নওয়াব বাচ্চাটির গালে পরপর দুটো চুমু খেলা। পাখির কেন জানি একটু কষ্ট লাগলো। আজ এমন একটি দৃশ্য, সুন্দর দৃশ্য মুহূর্ত তাদেরও হতে পারত, কিন্তু আফসোস হলো না। অতীতের সেই অধ্যায়ের ঘা আবারও তাজা হয়ে পুনরায় দৃশ্যমান হলো। সে ধীরে ধীরে ভেতরে যায়। শান্ত ওকে দেখে ভীষণ খুশি হলো। চেয়ার টেনে টেনে বসতে দিল। পাখি শান্তের কোল থেকে বাচ্চাটিকে নিজের কোলে আনলো। ছেলেটি শান্তের মতন দেখতে হয়েছে। এখনো কাপড় পরানো হয়নি, কোনো রকমের কাঁথা পিছিয়ে ছিল। পাখি আসার সময় ওদের জন্য কাপড় কিনেছিল, অবশ্য নওয়াফও এনেছে, তবে পরানো হয়নি। পাখি কাপড় খুলে শান্তির ছেলেকে কাপড় পরিয়ে দিল। দারুণ মানিয়েছে কিন্তু। নাম রেখেছিস? ওর নাম তাজ আর ওর বোনের নাম তাজরিন। মেয়েটা নওয়াফের কোলে থাকায় পাখি তাজরিনের কাছে যেতে পারলো না। তরুকে ইশারা করে বলল বাচ্চাটিকে এনে দিতে। তরু বাচ্চাটি নওয়াফের কোল থেকে ওর কোলে এনে দিল। পাখি আবারও ব্যাগ খুলল। রূপোর দুটি চুড়ি তাজরিনের হাতে পরিয়ে দিল, সঙ্গে কাপড়ও পরিয়েছে। শান্ত বলল, তাজরিন একদম আমার মায়ের মতন দেখতে হয়েছে বলে পাখি লাবণীর কাছে গেল। ওর কপালের মাঝে হাত রেখে বলল, অভিনন্দন টুইন বেবির মা। বলে সে লাবণীর গলায় গোল্ডের একটি চেইন পরিয়ে দিল। লাবণী আপত্তি জানিয়ে বলল, এসবের দরকার কি ছিল? শুধুই টাকা খরচ, বাচ্চাদের দেওয়াটাই যথেষ্ট ছিল। পাখি গভীর চোখে লাবণীর দিকে তাকিয়ে পরক্ষণেই হেসে দিল। মা হওয়া এত সহজ কথা নয় লাবণী, তাকে বহু ত্যাগ স্বীকার করতে হয়। পুরুষতান্ত্রিক সমাজে সবাই নারীর মা হওয়ার পেছনে লম্বা কষ্টের জার্নিটা বোঝে না, বুঝতে সক্ষম হয় না, কিংবা নারীর নীরব অবদান তারা হয়তো উপলব্ধি করতে পারে না। যদি পারত, তারা অধিকাংশ পুরুষই নারীকে সম্মানের এক ধাপ ওপরে উঠিয়ে রাখত। আমার ভালো লেগেছে তাই তোকে দিয়েছি, তোর ভালো না লাগলে পড়িস না, খুলে রাখিস। লাবণী খুশি মনে বলল, খুলবো না, আমারও ভালো লেগেছে। পাখি সন্তুষ্ট হলো। শান্ত মুখটাকে ভেটকি মাছের মতন করে নিল, বলে, শুধু বুঝি মা হওয়াই কষ্টের, বাপ হওয়াটা কষ্টের নয়?
আমার গিফট কই? লাবণী যে 9 মাস গর্ভে বাচ্চা ধারণ করেছে, তুই এবার সেই 9 মাস আগে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নে, এরপরে তোর গিফটও পাবি। সে কাঁধে ব্যাগ তুলে চলো। আসি রে। শান্ত অবাক হয়ে বলল, এখনই চলে যাবি? আর কিছুক্ষণ বস। পাখি বসল না। শান্তর কোলে থাকা তাজকে একটি চুমু দিয়ে বেরিয়ে গেল। সম্পূর্ণ সময়টি নফ নীরব ছিল, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। হসপিটালের সব বিল নফই পে করেছে। শান্ত বাধা দিয়েছিল, তিনি শোনেননি ওর কথা। রাতটি ছিল গভীর, নিশি তিমিরে ঘেরা একটি ভয়ঙ্কর আত্মা কাঁপানো রজনী। রমিজের পুরো মুখ থমথমে, গা ঘামে চটচট করছে। সে নফের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। পুরো রুম ভর্তি অন্ধকার, তার ভীষণ ভয় করলো। ওদিকে শরীরও কাঁপছে। এমন অন্ধকার ঘর কেন? আগে পরে কখনো ঘর এমন ঘুটঘুটে মৃত কবরের ন্যায় অন্ধকার তো থাকতো না। বিশেষ করে ওই টেবিলের বাল্বটা জ্বলতো, অথবা ডিম লাইটটাও। এমনিতে জঙ্গলের মধ্যে ট্রি হোমটি, তার মধ্যে সমস্ত ঘর ঘুটঘুটে তমস্রা। এর ভেতরে জঙ্গলে সব সাপদ প্রাণীদের অদ্ভুত থাকে। তার হৃৎপিণ্ড পর্যন্ত কেঁপে উঠে। সে মোবাইলে টর্চ অন করে। হঠাৎ চোখের সামনে নফের কে অদ্ভুতভাবে উন্মাদের ন্যায় নিচে বসে থাকতে দেখলো। আচমকা ভয় পেয়ে সে পিছিয়ে গেল, বড় করে নিজেকে তটস্থ করে নেয়। ধুধু অন্ধকারের মধ্যে মেঝেতে তিনি বসে আছেন, দৃষ্টি জোড়া আগের ন্যায় একইভাবে শান্ত ও স্থির। কোনো নড়চড় নেই, মৃত যেন একটা দেহ। রমিজ বেশ কয়েকবার চাকলো, ভাই। তিনি জবাব দেননি। রমিজ আবার ডাকলো, না ভাই। তিনি অতি ঠান্ডা ও গম্ভীর গলায় জবাব দিলেন, চলে যা রমিজ, আমার কাছে আসিস না, আমায় কিছু সময় ধরে একা থাকতে দে। রমিজ আজ সম্পূর্ণ নির্বিকার। ওনার অদ্ভুত আচরণে যতটা না ভয় পাচ্ছে, তার চেয়ে বেশি চিন্তায় ফেলে দিচ্ছে। তবে সে ওনার কথা আজ সম্পূর্ণ অমান্য করল। তিনি চোখ রাঙালেন। রমিজ আজ আর ওনার চোখ রাঙানিতেও দমল না। তিনি ওকে হাত টেনে দরজার বাইরে বের করে দিচ্ছিলেন। রমিজ তখন ঠোঁট ফুঁড়ে কাঁদতে কাঁদতে বলল, ভাই অন্তত একবার আমার কথা শুনুন, আপনার রক্ত। বলেই সে কান্নার কারণে বাকিটা আর বলতে পারলো না। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। মোবাইলটা অন করে একটি ভিডিও ওপেন করে ওনার চোখের সামনে তুলে ধরল। নিন দেখুন আপনার অনাগত সন্তানকে। ভিডিওটির দিকে উনি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। সম্পূর্ণ নির্বিকার, বিমূঢ় ওনার মুখচিত্র। শরীর ওনার থর থর করে কাঁপছে। গলাটা শুকিয়ে গেল বুঝি। মুখটা তিমিরে আটকা পড়ল। ওনার শ্বাস আটকে আটকে আসছে, যেন ভারী কোনো বস্তু বুকের উপর উঠে চেপে বসে আছে। এখনো অপরিপক্ক বয়সের বাচ্চাটি হাতের তালুতে শুয়ে ছোট্ট ছোট্ট হাত পা মেলে নাড়িয়ে যাচ্ছে। একসময় ধীরে ধীরে ওর রক্তে মাংসে গড়া ছোট্ট শরীরটা, হৃদস্পন্দন থেমে যায়, একেবারে শান্ত ও নিস্তেজ হয়ে যায়। সেই সঙ্গে ওনার নিঃশ্বাসের গতিও থেমে থেমে আসে। এ কি আশ্চর্য! তিনি নিঃশ্বাস নিতে পারেন না। বুকটা প্রচণ্ড ব্যথা করছে। কেউ যেন ছুরি ঢুকিয়ে পেটে সব নাড়িবুটি টেনে আনছে। এত যন্ত্রণা হচ্ছে, এত সব শক তিনি নিতে পারলেন না। হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে কাঁপতে কাঁপতে নিচে ঠাস করে ফ্লোরে পড়ে গেলেন। রমিজ আটকে উঠল। সহসা সে ওনার মাথার কাছে বসে গেল। মাথা ফেটে গেছে ওনার, রক্ত বেরোচ্ছে। তার দিশেহারা পাখির মতন অবস্থা। কি করবে? ঠিক ঠিক মাথা কাজ করছে না। ওনার রক্তাক্ত মুখটা, মাথাটা কোলে তুলে নিয়ে সে চিৎকার করে কাঁদে। ওনার কানের কাছে গিয়ে ডাকে, শুনেছেন ভাই? নাফ ভাই ও নাফ ভাই, আমার কথা শুনছেন? আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের অবস্থা কি হবে? তারই বোঝা উচিত ছিল উনি এত সব শখ একসঙ্গে নিতেই পারবেন না। এমনিতেই লোকটা পাহাড় সমান কষ্টে ভুগেছে, সে আরও ওনার কষ্ট বাড়িয়ে দিল। ভুলটা তারই। এই রাতে একা সে এখন কি করবে, কোথায় যাবে? সিজন 2 এখানেই শেষ হলো। এতদিনের সবার অপেক্ষার প্রহর শেষ হলো। আপনাদের নফ বা নাবু ভাই তার অনাগত মৃত সন্তানের খবর জানতে পেরেছে। এবার খুশি হয়ে যান সবাই। আরেকটা কথা, বেশিরভাগ মানুষ গল্পটা 1 ঘন্টা ডিমান্ড করেন। তাদেরকে আগেও বলেছিলাম গল্পটা রানিং, আর লেখিকা যতটুকু গল্পটা লিখেছে ততটুকু গল্পটা নিয়ে কাজ করা হয়েছে। একটা রানিং গল্প নিয়ে কাজ করলে 2-3 পর্ব নিয়ে সব কাজ, যেমন ভয়েস কালেক্ট সহ বাকি কাজগুলো হয়ে ওঠে না।
তো আমি ভাবছি গল্পটা লেখিকা আপু পুরোপুরি শেষ করবেন, এরপর থেকে আমি আবারও আপনাদের সামনে গল্পটি উপস্থাপন করব। তবে এবং তখন 1 ঘন্টা করে দিব, তখন আর কারো কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ। ততদিন আমাদের পাশে থাকবেন এবং আরও কিছু সুন্দর সুন্দর নতুন নতুন গল্প আসছে এবং পুরাতন গল্পগুলিও আবার কন্টিনিউ হচ্ছে। সো ততদিন পর্যন্ত আমাদের সেই গল্পগুলি শুনবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।